আপত্তি সত্ত্বেও, বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও ওয়াকআউট আইন প্রণয়ন করেছে বিজেপি। এবং আমরা জানি সুপ্রিম কোর্ট প্রথম দিন থেকেই এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে তারা সেটা যাচাই করে নিচ্ছে, প্রশ্ন তুলছে বিষয়টি নিয়ে। এবং এরপর থেকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির একাধিক সাংসদ এবং উপরাষ্ট্রপতি তিনিও নানা ধরনের মন্তব্য করছেন সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা সম্পর্কে। এই মুহূর্তে মনে হচ্ছে সরকার বনাম বিচার ব্যবস্থার একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হচ্ছে। সুতরাং এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা দেখলাম নিশিকান্ত দুবে থেকে শুরু করে বিজেপির বেশ কিছু সাংসদ তারা নানা ধরনের মন্তব্য করছেন, যেটা অনেক ক্ষেত্রে আদালত অবমাননার মতো পরিস্থিতি তৈরি করছে। আমরা দেখলাম জেপি নাড্ডা তিনি বললেন যে তার সঙ্গে এগুলো তাদের ব্যক্তিগত মত, দলের সঙ্গে কোনো সংস্রব নেই, এইটুকু বলেই তিনি তার কাজ সারলেন। কি ধরনের পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে? নিশিকান্ত দুবে এর আগেও অনেকবার এ ধরনের কথাবার্তা বলেছেন এবং তার ফলে তার দল অস্বস্তিতে পড়েছে বটে, কখনো কখনো মনে হচ্ছে দলের কিঞ্চিত কার্যসিদ্ধিও হয়েছে বটে। এবার তিনি যে কথাটা বলেছেন যে এই দেশে গৃহযুদ্ধের জন্য দায়ী হবেন একমাত্র, নাম করে বলছেন যে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া খান্না সাহেব, এরকম ভাবে দেশের প্রধান বিচারপতির নাম করে কোন রাজনৈতিক নেতা বলছেন, এর নজির আমাদের দেশে নেই। এই নজির আমাদের প্রতিবেশী দেশ, পূব পশ্চিমে দুদিকে আমাদের প্রতিবেশী দেশ সেখানে রয়েছে। সেখানে আমরা দেখেছি যে বাংলাদেশের সাম্প্রতিককালে সরকার পরিবর্তনের পর পুরো বিচার ব্যবস্থা কিরকম আমূল বদলে গেল। বাড়ি ঘেরাও করে রেখে বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করা হলো। আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা আমরা মনে করতাম এতদিন পর্যন্ত যে অনেক বেশি মজবুত। এখানে দেশের বিচার ব্যবস্থাকে এইভাবে একজন সাংসদ, একজন রাজনৈতিক নেতা তাকে এভাবে কটাক্ষ করতে পারেন না। তো তিনি করেছেন, করার পর জেপি নাড্ডা বিজেপি সভাপতি হিসেবে তাকে অবশ্য কার্যত তিরস্কারই করেছেন, কিন্তু ওই পর্যন্তই, তার বেশি কোনো শাস্তিমূলক ব্যবস্থার কথা ভাবা হয়নি। এবং আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে যা দেখেছি, আমার সঙ্গে নিশিকান্ত দুবের তো কথা হয়নি, জেপি নাড্ডা যখন বলেছেন এইসব বক্তব্য, একদম উনিও নাম করে বলেছেন, দুজন এমপির নাম করে বলেছেন যে এদের বক্তব্য দলের বক্তব্য নয়, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, বিজেপি এটা সমর্থন করে না, বিজেপি বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করে, যা যা বলার সমস্ত কিছুই বলেছেন। কিন্তু তারপরেও বিভিন্ন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় কিন্তু প্রায় একই, প্রধান বিচারপতির নাম না করে প্রায় একই কথাই বলে গিয়েছেন নিশিকান্তকে। সুতরাং এটা যে বিজেপি যে আসলে এক মুখ দিয়ে এই কথাগুলো বলিয়ে, কাউকে দিয়ে বলিয়ে একটু জল মাপতে চায় না, এটা উড়িয়ে দেওয়া যায় না, এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর উপরাষ্ট্রপতি হিসেবে ধনখড় যে কথা বলেছেন তার আগে, সেটা তো স্পষ্টতই বিচার ব্যবস্থার সঙ্গে তিনি মনে করছেন সংসদের সংঘাত হচ্ছে। এর আগে যখন দিল্লিতে একজন বিচারপতি বাড়িতে টাকা পাওয়া গেল, তখনও তিনি তার থেকে এই সিদ্ধান্তে এসেছিলেন যে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন থাকলে এই জিনিসটা হতো না। সুতরাং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় যে বিজেপির একটা হাতিয়ার, বিচার ব্যবস্থাকে প্রয়োজনে কটাক্ষ করার জন্য, প্রয়োজনে সমালোচনা করার জন্য, এটা বহুদিন ধরে প্রতিষ্ঠিত। ওয়াকফ আইনে আসলে বিজেপি যে প্যাঁচটায় পড়েছে সেটা সম্পর্কে একটুখানি বলে আমি শেষ করছি আপাতত। রাজনীতি নয়, আদালতে যে প্যাঁচটায় পড়েছে সেটা হচ্ছে এই যে ওয়াকফ আইনে দেশের সংবিধানের যেটা বেসিক স্ট্রাকচার বলা হয়, সেটাকে প্রশ্ন করা হচ্ছে বা সেটাকে চ্যালেঞ্জ করা হয়েছে, এইরকম লাইনে আর্গুমেন্ট করছেন এর বিরোধীরা। বলা হচ্ছে যে এই আইনে ধর্মের ভিত্তিতে বিভাজন করা হচ্ছে, যা আমাদের দেশের একেবারে মৌলিক অধিকার, সংবিধান যা দিয়েছে সব থেকে অগ্রগণ্য যে ধারাগুলি সংবিধানের, তার মধ্যে পড়ে। এই জায়গাটা হচ্ছে আসল চ্যালেঞ্জের জায়গা। মনে রাখা দরকার একটা তুলনীয় ব্যাপার আছে। 2019 সালে যখন সিএএ পাস হয়েছিল, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তখনও এই অভিযোগ উঠেছিল যে এটা ধর্মের ভিত্তিতে বিভাজন করছে। কিন্তু মনে রাখা দরকার সেটা হচ্ছে বিদেশি নাগরিকদের ক্ষেত্রে প্রযোজ্য। সিএএ কিন্তু কোনো ভারতীয় নাগরিকের জন্য প্রযোজ্য নয়, এটা প্রযোজ্য হচ্ছে বিদেশি নাগরিকদের জন্য। আমাদের প্রতিবেশী মুসলিম প্রধান দেশ থেকে অমুসলিমরা যদি ধর্মের কারণে পীড়িত হন, তবে তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য আইন কয়েক ডজন বা খুব বেশি হলে কয়েক শত এখনো পর্যন্ত এতদিনের নাগরিকত্ব পেয়েছেন।
সেই আইনটাকে যখন ধর্মের ভিত্তিতে চ্যালেঞ্জ করা হয়েছে তখন সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে 6 বছর ধরে ঝুলে আছে। এই মামলা কিন্তু আইন পাস হওয়ার পরের দিনই সুপ্রিম কোর্ট গ্রহণ করেছে এবং এমন ভাবে গ্রহণ করেছে যাতে সরকারের যথেষ্ট অস্বস্তির কারণ আছে, বিস্তারিত আমরা পরে বলবো। কারণ এই আইন হচ্ছে ভারতীয় নাগরিকদের জন্য প্রযোজ্য। সুতরাং এখানে আইনি চ্যালেঞ্জটা সরকারের পক্ষে যথেষ্ট কঠিন বলে এখনো পর্যন্ত আমি ভারতকে মনে করি প্যাথোলজিক্যালি, মজ্জাগতভাবে বহুত্ববাদী এবং গণতান্ত্রিক দেশ। যেটা অমর্ত্য সেন তার আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইতে খুব চমৎকার হয় বলছে, আমাদের স্বভাব হচ্ছে তর্ক করা, কোনো কিছু মেনে না নেওয়া। তুমি যেই বলবে যে এটা ঠিক, আমি বলবো না সফি এটাও কিন্তু ঠিক। এটা হচ্ছে ভারতীয় সংস্কৃতি। এই ভারতীয় সংস্কৃতির মধ্যে সকলের অবদান আছে। এই ভারতীয় সংস্কৃতির মধ্যে যারা ভারতে এখন বসবাস করছেন তাদের সকলের অবদান আছে। তাদের সব রকম মত আছে, সব রকম ধর্ম আছে, সব রকম বর্ণ আছে, সব রকম জাত আছে। এর একটা বিচিত্র চরিত্র আছে বলে আমি মনে করি, যেটা এই এক দেশ, এক ভাবনা, এক ধর্ম, এক ভাষা, এই স্ট্রেট জ্যাকেটের এই খাঁচার মধ্যে পুরলে, এটা তো খাঁচা, স্ট্রেট জ্যাকেট একটা খাঁচার মধ্যে পুরে দেওয়া, এর বাইরে কিছু হবে না, এর বাইরে ধর্ম হবে না, এর বাইরে ভাষা হবে না, এর বাইরে ভাবনা হবে না, এর বাইরে রাজনৈতিক দল হবে না, এর মধ্যেই ভারতকে পড়া খুব মুশকিল। আমি মনে করি এই পড়ার কাজটা, এই স্ট্রেট জ্যাকেটের মধ্যে, একটা ক্যাপসুলের মধ্যে ভারতকে ঢুকিয়ে দেওয়ার কাজটা একটা সীমায় পৌঁছে গেছে। সুভাষিস যেটাকে অন্য ভাষায় হয়তো ভোটের অঙ্কের হিসেবে প্রতিবাদ প্রতিরোধ তো সব জায়গা থেকে আসছে, নানা জায়গা থেকে আসছে। ধর্ম বলো, জাত বলো, ভাষা বলো, এথনিসিটি বলো, সব জায়গা থেকে আসছে। আর এই ক্যাপসুলে পড়ে ফেলার চেষ্টাটা, ঘরে বন্দি করে রাখার চেষ্টাটা, এটা কিন্তু এই রাজনীতির, ফ্যাসিবাদের একেবারে কেন্দ্রীয় চরিত্র লক্ষণ। মানে যেরকম উদ্ভিদের ধর্ম হচ্ছে তার পাতা সবুজ হবে, তার শিকড় নিচের দিকে যাবে আর ডাল উপরের দিকে যাবে, এটা একদম জীবের ধর্ম হচ্ছে তার চলাচলের প্রবণতা থাকবে, এটা একদম সেই রকম। ফ্যাসিবাদের একদম জৈব লক্ষণ হচ্ছে সে স্ট্রেট জ্যাকেটে সবকিছুকে পড়তে চায় এবং সে এই আধিপত্য বিস্তারটা ক্রমশ করতে চায়। আজকে যে কথা সুভাষিস বললেন, আমরা আলোচনা করছি যে নানা নতুন নতুন জায়গা থেকে প্রতিবাদ আসছে, প্রতিরোধ আসছে। তাদের আগে মনে করা হতো যে এই হিন্দুত্ববাদী সংঘ পরিবারের এই রাজনীতির সমধর্মী মানুষ, সহগামী মানুষ, একসঙ্গে চলাচল করছে, তারা সহযাত্রী মানুষ, সহযাত্রী শতাব্দী, সেই অংশের থেকেও তো প্রতিবাদ আসছে। সেখান থেকেও তো আমরা দেখতে পাচ্ছি এমন কথা শোনা যাচ্ছে যে না, এটা ঠিক হয়নি, এটা বাড়াবাড়ি হচ্ছে, এটা করা যাবে না। এই যে জেপি নাড্ডা বলতে বাধ্য হলেন, তার দলের দুজন এমপিকে ডিজোন করতে বাধ্য হলেন, বিবৃতিতে বাধ্য হলেন, এটা কিন্তু আমি মনে করি আরএসএস এর দ্বারা নির্দেশিত বিজেপির যে মূল লক্ষ্য তার পরিপন্থী। কিন্তু সংবিধানের মধ্যে থেকে এখনো এই দেশকে চলতে হবে। এদেশে 140 কোটি মানুষ আছে, তারা নির্ভরশীল কেন্দ্রীয় সরকারের মতো, কেন্দ্রীয় সরকারের উপর তার বহু দায়িত্ব। নিজস্ব ধর্মভিত্তিক রাজনৈতিক আদর্শ প্রচার ছাড়াও তার বহু দায়িত্ব, বহু মানুষকে খেতে দিতে হয়, কাগজে কলমে 80 কোটি মানুষকে নাকি রেশন দিতে হয়। সারা পৃথিবী একটা বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে, ভয়ঙ্কর একটা বাণিজ্য সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ভারতের অর্থনীতি বাণিজ্যের উপর খুব কম নির্ভরশীল, অনেক দেশের তুলনায়। তা সত্ত্বেও বাণিজ্য যদি আমরা কাট অফ হয়ে যাই, আমাদের অর্থনীতি ধসে পড়বে না, কিন্তু বিজ্ঞান প্রযুক্তির কতগুলো খুব ক্রিটিক্যাল জায়গায় আমরা আটকে যাব। সেই জন্য আমেরিকার সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রাখা দরকার, এবং সেই নেগোসিয়েশনটা প্রধানমন্ত্রীকেই করতে হবে, দেশের প্রধানমন্ত্রী যিনিই হন না কেন। আর যদি কোনো নকশালপন্থী দেশের প্রধানমন্ত্রী হয়, তাকেও আমেরিকার সঙ্গে এই নেগোসিয়েশনটা করতে হবে। সরকারে থাকার, দায়িত্বে থাকার এই ভাবনা, যে আইডিয়াটা, যে প্ল্যাটফর্মটা আমাদের কনস্টিটিউশন তৈরি করেছে এবং আমাদের দেশ বৃহত্তর অর্থে ভারত যেটাকে সাপোর্ট করে, সেটা বিজেপির মধ্যে এক ধরনের বাধ্যবাধকতা, কি বলবো, চাপিয়ে দিচ্ছে।
বিরোধী শক্তি থাকলে, বিরোধী রাজনৈতিক দল থাকলে, যেমন নিশিকান্ত দুবের মতো যেটা বলা হলো যে উনি প্রায় মানে লুজ কারণ যাকে বলে, ফ্রি হুইলিং পলিটিশিয়ান, যখন যা খুশি বলেন তার জন্য খুব দেখতে আসেন। নূপুর শর্মা বলে একজন আছেন, পশ্চিমবঙ্গ রাজনীতির মানে মদন মিত্র টাইপের অনেক উদাহরণ দেওয়া যায়, যারা হচ্ছে বিবৃতির জন্য প্রসিদ্ধ। আজ রাতে দিলেন, ফেসবুকে প্রচুর, সোশ্যাল মিডিয়াতে প্রচুর ফলোয়ার হলো, কাল সকালে তার কোনো গুরুত্ব নেই। এদের রেখে দেওয়া, এদের কতদূর জায়গা দেওয়া হবে সেটা হচ্ছে রাজনীতির নেতৃত্বের সিদ্ধান্ত। আমি মনে করি যে বিজেপির উপর সেরকম অনেক বাধ্যবাধকতা এখন চেপে বসে আছে, যার জন্য নিশিকান্ত দুবে বা দীনেশ শর্মা তাদের খুব বেশি স্পেস দেওয়ার জায়গায় বিজেপি নেই, যার জন্য জেপি নাড্ডাকে বাধ্য এই কথাটা বলতে।